ওকে, আচ্ছা আজকের এজেন্ডা শুরু করি। তো আমরা কি পড়ছিলাম? আমরা পড়তেছিলাম কনস্ট্রেইনড অপটিমাইজেশন। ওকে, তো ব্রিফ রিক্যাপ অফ লাস্ট ক্লাস। তা কনস্ট্রেইনড অপটিমাইজেশন কি? এতদিন যে অপটিমাইজেশনগুলো প্রবলেমগুলো দেখে আসছিলেন সেটা হইলো আপনার একটা ফাংশন দিয়ে দিচ্ছে, বলছে যেটা মিনিমাইজ করেন। মিনিমাইজেশনের যে রেঞ্জ, ভ্যারিয়েবলের রেঞ্জ হইলো ভ্যারিয়েবলগুলো যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। ধরেন এফ ইজ এ ফাংশন অফ x1 x2 ডট ডট xn, তো x1 x2 xn যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, এটা ছিল কন্ডিশন। কনস্ট্রেইনড অপটিমাইজেশনে যেটা করতে হবে সেটা হইলো মিনিমাইজ দিস ফাংশন গিভেন আপনাকে অন্য কিছু স্যাটিসফাই করতে হবে। ওকে, তো সেই অন্য কিছুটা ভ্যারাইটিস ধরনের জিনিস হইতে পারে। আপনাকে বলে দিলাম যে এই অন্য কিছুগুলা কোনো একটা সেটের এলিমেন্ট হইতে হবে, অথবা এই ভ্যারিয়েবল ইন্টিজার হইতে হবে, এরকম অনেক কন্ডিশনই থাকতে পারে। তো এ ক্লাস অফ কন্ডিশনস ইজ, যদি আপনার কন্ডিশনগুলো এই ফর্মেটে দেওয়া থাকে, অর্থাৎ মিনিমাইজ সাম ফাংশন এফ অফ এক্স সাচ দ্যাট, আপনার কন্ডিশনগুলো দেওয়া এই ফর্মেটে যে অন্য একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, আপনার যেই ভ্যারিয়েবলগুলা অথবা আমরা বলি যে ডিজাইন ভ্যারিয়েবল বা ডিজাইন পয়েন্ট। ঠিক আছে, ডিজাইন পয়েন্ট কেন বলতেছে? আপনারা চিন্তা করতে পারেন যে ধরেন এটা কোনো একটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম থেকে এই অপটিমাইজেশন প্রবলেমটা অ্যারাইজ করছে, যে আপনি হয়তো কোনো একটা এয়ারক্রাফট ডিজাইন করতে চাইতেছেন, ওইটার ওয়েট মিনিমাইজ করতে চাইতেছেন। ঠিক আছে, ওয়েট মিনিমাইজ করতে হবে গিভেন দ্যাট ধরেন আপনার প্লেনের যেই উইংয়ের লেন্থ এতটুকু হইতে হবে। ঠিক আছে, এরকম কোনো কন্ডিশন দেওয়া, অথবা ওয়েট এতটুকুর বেশি হইতে পারবে না বা এতটুকুর চেয়ে কম হইতে পারবে না, এরকম কোনো কন্ডিশন দেওয়া। তো আপনি কোনো কিছু ডিজাইন করতেছেন, এই কারণে এইগুলোকে ডিজাইন পয়েন্টও বলে। ওকে, তো কনস্ট্রেইনড অপটিমাইজেশনের একটা ক্লাস হইলো যে অপটিমাইজেশন প্রবলেমগুলোকে ধরেন এমনি এক্সপ্রেস করা যায়, মিনিমাইজ সাম ফাংশন গিভেন দ্যাট অ্যানাদার ফাংশনকে জিরো হইতে হবে। তো এই কন্ডিশনগুলোকে ইকুয়ালিটি কনস্ট্রেইন্ট বলে। ইকুয়ালিটি কনস্ট্রেইন্ট। ওকে, এইটার সাথে অন্য ধরনের কনস্ট্রেন্টও থাকতে পারে, ধরেন যেমন ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট থাকতে পারে, অন্য আরেকটা ফাংশনের ভ্যালু 0 বা 0-র চেয়ে কম হইতে হবে। ঠিক আছে, এইগুলোকে ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট বলে। ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট। ওকে, তো অনেক প্র্যাকটিক্যাল প্রবলেমে যে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেমগুলো অ্যারাইজ করে, কনস্ট্রেন্টগুলো এই ফরম্যাটের হয়। ওকে, এই ফরম্যাটের হয়। অনেক সময় এই ফরম্যাটের না হইলেও আমরা কিছু কুস্তি করে এগুলোকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবং এই ফরম্যাটে আনার কিছু লাভও আছে, যে এই ফরম্যাটের প্রবলেমগুলো হ্যাজ বিন ভেরি এক্সটেন্সিভলি স্টাডিড। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার অনেক ধরেন থিওরি, অ্যানালাইসিস টেকনিক, তারপরে নিউমেরিক্যাল টেকনিক এক্সিস্ট করে। তো আমরা যদি কোনো প্রবলেমকে এই ধরনের এই ফরম্যাটে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের হয়তো ওই টেকনিকগুলো ব্যবহার করে ওই প্রবলেমটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো লাস্ট ক্লাসে এই ধরনের কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করার টেকনিক নিয়ে আলোচনা করছিলাম। একটা টেকনিক বলছিলাম যে মেথড অফ এলিমিনেশন। ঠিক আছে, প্রথমে ধরেন ইকুয়ালিটি কনস্ট্রেন্ট নিয়ে কথা বলছি, যে আমার ধরলাম একটা ফাংশন মিনিমাইজ করতে হবে, একটা ইকুয়ালিটি কনস্ট্রেন্ট দেওয়া। তো একটা টেকনিক বলছিলাম এলিমিনেশন। এলিমিনেশন মানে হলো সাধারণত অনেক সময় এরকম একটা ইকুয়েশন থাকলে আমরা একটা ভ্যারিয়েবলকে অন্য ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রকাশ করতে পারি, তারপরে ওই ভ্যারিয়েবলটা যদি এখানে সাবস্টিটিউট করে দিই, তাইলে হইলো আমাদের সাবস্টিটিউটেড প্রবলেমের উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাতে পারবো। এক্সাম্পল, ধরেন আপনাকে বললাম যে মিনিমাইজ 3x + 2y + z such that বললাম x + y + z = 1 হইতে হবে। ওকে, তো এইখান থেকে ধরেন আমি জেডকে অন্য দুইটার মাধ্যমে প্রকাশ করতে পারি, 1 + 1 - x + y। এবার এটাকে যদি এইখানে সাবস্টিটিউট করে দেই, তাইলে আমার যে ফাংশনটা
কস্ট ফাংশনটা বা যে ফাংশনটাকে অপটিমাইজ করা লাগবে ওইটা আসে হইলো এরকম 3x + 2y + 1 - x + y which is 2x + y + 1. ওকে, এখন এইটার উপরে আমি আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাতে পারি, যে এখন আমার যে কনস্ট্রেন্টের যে কন্ডিশনটা ওইটা এটার মধ্যে ঢুকাই দিছি, তো এখন এটার উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাইলে বেসিক্যালি এই প্রবলেমটাই সলভ হয়ে যাবে। ওকে, তো মেথড অফ এলিমিনেশন মেইন আইডিয়াটা এইটাই। যদি ইকুয়েশনগুলো সবসময় যেরকম সিম্পল হবে তা না, একটু রিলেটিভলি কমপ্লিকেটেড ইকুয়েশন হইতে পারে, তবে সাবস্টিটিউট করা গেলে আপনার সলভ করা যাবে। আচ্ছা, এখন অনেক সময় এই সাবস্টিটিউশনগুলো করা যায় না, ঠিক আছে? তো সাবস্টিটিউশনগুলো না করা গেলে, ইনফ্যাক্ট সাবস্টিটিউশন অনেক সময় করা গেলেও আমরা হয়তো আরেকটু বেটার একটা ওয়ে চাই, ঠিক আছে? কারণ যদি সাবস্টিটিউশন করাও যায়, যদি সাবস্টিটিউশনগুলো অনেক কমপ্লিকেটেড হয়, ধরেন আপনি 10,000 বা 1 লাখ ভ্যারিয়েবলের একটা ফাংশন নিয়ে কাজ করতেছেন, ওইখানে আসলে সাবস্টিটিউশন করা অনেক সময় হয়তো কুলায়ও সম্ভব হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কী করব? তো আমাদের কনস্ট্রেন্ট অপটিমাইজেশনের যে গো টু মেথড সেটা হলো দ্য মেথড অফ ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার্স। মেথড অফ ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার্স। হ্যাঁ, আচ্ছা, আপনি লাস্ট ক্লাসে ছিলেন না? ওকে, তো মেথড অফ ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার্স যেটা বলে যে আমাদের এই কনস্ট্রেন্ট অপটিমাইজেশন থেকে একটা মডিফাইড কস্ট ফাংশন বানাতে হবে। মডিফাইড কস্ট ফাংশনটার নাম দিয়ে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান। ওকে, ল্যাগ্রাঞ্জিয়ানটার ডেফিনিশন হইলো এইটা, এফ অফ এক্স প্লাস সাম নাম্বার গুণ এইচ অফ এক্স। ওকে, তো এখন ল্যাগ্রাঞ্জিয়ানটা এক্সেরও ফাংশন, ল্যামডারও ফাংশন। তো এই ল্যাগ্রাঞ্জিয়ানের উপরে যদি আপনি এখন আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালান, তাহলে বেসিক্যালি অরিজিনাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যালগোরিদমটা এইটাই। এটার উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালানো মানে আপনি কোনো ফাংশনের উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাই আমরা কেমনে, যে ওই ফাংশনের ডেরিভেটিভগুলো বাইট করি, 0 সেট করি, তারপরে যে কন্ডিশন আছে সেইটাই। ওকে, তো এখানে এক্সের রেসপেক্টিভ ডেরিভেটিভ বাইর করবো, ল্যামডার রেসপেক্টিভ ডেরিভেটিভ বাইর করবো। তো এক্সের রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে ধরেন ডেল এল বাই ডেল এক্স আই, এটা আসবে হইল ডেল এফ বাই ডেল এক্স আই প্লাস ল্যামডা টাইমস ডেল এইচ বাই ডেল এক্স আই, আর ডেল এল বাই ডেল ল্যামডা এটা আসবে এইচ অফ এক্স, ঠিক আছে? তো এটা সমান 0 সেট করব, এটা সমান 0 সেট করব, তারপর সলভ করব। ওকে, আচ্ছা, তো দেখেন এইটার উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাইলে আমরা অরিজিনাল যে কন্ডিশনটা সেটা আবার ফেরত পেয়ে গেছি। ওকে, তো এইটাই তো লাস্ট ক্লাসে আর কি এটার ডিটেলস আলোচনা করছি, এখন আর অত ডিটেলসে যাব না। এবং এই ইকুয়েশনটা কই থেকে আসে, যে এই ইকুয়েশনের ফর্মটা যে এরকমই কেন হবে, এটা ধরেন এর একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দিছিলাম, ঠিক আছে? আচ্ছা, আজকের উদ্দেশ্য হইল যে আমাদের যদি ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট থাকে, এরকম একটা কনস্ট্রেন্ট থাকে, তাইলে কি করব? ওকে, আচ্ছা, এটা এখন ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট হয়ে গেছে। ওকে, বলেন কোনো আইডিয়া আছে কি করা যেতে পারে? আচ্ছা, তো খুবই নাইস একটা ট্রিক করা যায়, সেইটা হইল ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টকে যদি ইকুয়ালিটি কনস্ট্রেন্টে কনভার্ট করে ফেলতে পারি। ইকুয়ালিটি কনস্ট্রেন্টের টেকনিক তো বানাই ফেলছি, ঠিক আছে? তো এটাকে যদি ইকুয়ালিটি কনস্ট্রেন্টে কনভার্ট করতে চাই, তাইলে ধরেন এটা করা যাবে, আমি এইরকম একটা কাজ করতে পারি যে
জি অফ এক্স তো লেস অর ইকুয়াল 0, রাইট? তার মানে জি অফ এক্সের সাথে কোনো কিছু একটা যোগ করলে ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারতেছেন? মানে জি একটা নেগেটিভ নাম্বার, ধরেন জি লেস অর ইকুয়াল 0, ধরেন এটা -2, তাহলে -2 এর সাথে কিছু একটা যোগ করলে 0 পেয়ে যাব, ঠিক আছে? এবং যেই জিনিসটা যোগ করব সেই জিনিসটা কি হবে? একটা পজিটিভ নাম্বার হবে, কারণ এটা যেহেতু নেগেটিভ, 0 বানাইতে হলে তো পজিটিভ নাম্বারই যোগ করতে হবে, রাইট? তো এইটাই আইডিয়া, এইটাই। তো এখন পজিটিভ নাম্বার আমরা অনেকভাবেই অ্যাড করতে পারি। ধরেন সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে টু অ্যাড এ পজিটিভ নাম্বার কি হইতে পারে? আচ্ছা, একটা জিনিস হইতে পারে যে আমি ধরেন এটার সাথে কোনো একটা নাম্বার ওয়াই যোগ করলাম, জি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এখন তাইলে আমাকে বলে দিতে হবে যে ওয়াইকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে, রাইট? মানে আমি যদি এই প্রবলেমটাকে এই কনস্ট্যান্টটাকে এই কন্ডিশনে কনভার্ট করি, তাইলে এখন আবার ওয়াই এর উপর এই কন্ডিশন দেওয়া লাগবে, কারণ ওয়াইয়ের উপর যদি এই কন্ডিশন না দেই তাইলে তো জি অফ এক্স পজিটিভ হইতে পারে, তখন ওয়াই নেগেটিভ হইতে পারে, মানে তাহলে অনেকভাবেই 0 বানানো সম্ভব হবে। আমরা শুধু জি অফ এক্সের সেই কন্ডিশন, সেই কেসগুলোই রাখতে চাই যে কেসে জি অফ এক্স নেগেটিভ থাকবে, রাইট? তো ওয়াই গ্রেটার ইকুয়াল 0 হলেই শুধু সেই কন্ডিশনগুলো থাকবে। এখন যদি এমনি লিখি তাইলে আসলে লাভের লাভ কিছু হয় নাই, মানে লাভের লাভ কিছু হয় নাই বলতে কিছু লাভ হয়েছে হয়তো, কিন্তু লাভটাও তো অ্যাপারেন্ট না, কারণ আমরা একটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্টকে রিমুভ করে আরেকটি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট অ্যাড করে দিছি। বুঝাইতে পারতেছি? তো আসলে আমাদের যে এইম যে একদম কমপ্লিটলি ইকুয়ালিটিতে কনভার্ট করে ফেলবো, সেইটা অ্যাচিভড হয় নাই। যদিও একটু সিম্পলিফিকেশন হয়েছে, ধরেন এই কোয়েশনটা হয়তো একটু কমপ্লিকেটেড, এই কোয়েশনটা কমপ্লিকেটেড ইকুয়েশনটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট ফর্মেটে আসছে, আর এখন ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটা একটু সিম্পল হয়েছে, কিন্তু কমপ্লিটলি রিমুভ করতে পারি নাই। তো হয়তো আমরা এই জায়গায় এমন কিছু বসাইতে পারলে ভালো হইতো যেটার জন্য আমাদের এই জিনিসটা লেখা লাগবে না, রাইট? আচ্ছা, তো কি বসাইতে পারি? ওয়েল, আরেকটা জিনিস করতে পারি, এখানে একটা মডুলাস সাইন দিয়ে দিতে পারি, তাইলে আমার ওই কন্ডিশনটা বলা লাগবে না, কারণ মডুলাস অফ ওয়াই তো সবসময় পজিটিভ হবেই। তো এইটা একটা ওকে, দিস ইজ নাইস, কিন্তু এখানে এখন একটা গ্যাঞ্জাম যেটা হয়ে গেছে সেটা হইলো আমাদের ইকুয়ালিটি কনস্ট্যান্ট বানায় তারপরে সলভ করতে হলে তো ডেরিভেটিভ বার করা লাগে, রাইট? এই ফাংশনটা ডেরিভেটিভ একটু প্রবলেমেটিক। আপনি কি জানেন যে এই মডুলাস ফাংশনের ডেরিভেটিভ একটা পয়েন্টে এক্সিস্ট করে না? মডুলাস ফাংশন দেখতে কেমন জানেন? ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স, এইটা গ্রাফ দেখতে কেমন? সেইটা গ্রাফ দেখতে এরকম। ওকে, এখানে একটা কর্নার পয়েন্ট আছে, এই জায়গায় ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না। এই জন্য যেসব সিনারিওতে ডেরিভেটিভ দরকার, ওইসব সিনারিওতে হইলো, যদি এইটা ঠিক যে এইখানে ডেরিভেটিভ এক্সিস্ট করে, এখানে ডেরিভেটিভ এক্সিস্ট করে, একটা সিঙ্গেল পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না, তো তবুও এটা ধরেন একটু ভেজাল, ঠিক আছে? যেসব জায়গায় ডেরিভেটিভ না লাগে ওইসব জায়গায় আসলে মডুলাস ফাংশন নিয়ে কাজ করে একটু ট্রিকি। তো এটা ছাড়া আর কিছু করা যায়? বলে অনেক কিছুই করা যায়। ধরেন আমরা এখানে ওয়াইয়ের জায়গায় এমন একটা ফাংশন বসাইতে পারি যেই ফাংশনটা সবসময় পজিটিভ হবে, ঠিক আছে? হয়তো ডিফারেন্সিয়েবল ফাংশন, এরকম দুনিয়ায় অনেক ফাংশন এক্সিস্ট করে। এক্সাম্পল ই টু দি পাওয়ার ওয়াই বসাইতে পারি, এখানে যে কোনো কিছু একটা বসাইলেই হইলো, খালি সেটা পজিটিভ হইতে হবে, রাইট? তো ই টু দি পাওয়ার ওয়াই তো সবসময় পজিটিভ, এটা তো জানেন, রাইট? তো এটা হইতে পারে, ঠিক আছে? তো হ্যাঁ, এইটা একটা ওয়ে হইতে পারে যে এটা পজিটিভও এবং ডিফারেন্সিয়েবলও এবং ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল। তো দিস ইজ নাইস। তো এমনি করে আমরা ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটাকে ইকুয়ালিটিতে কনভার্ট করে তারপর সলভ করতে পারি। আচ্ছা, ধরেন এটা সবচেয়ে সিম্পলেস্ট সাবস্টিটিউশন, ওয়েল কোট আনকোট সিম্পলেস্ট কি হইতে পারে? আপনাদের মাথায় কি আসে? এমন কোনো ফাংশন আছে যেটা পজিটিভ এবং রিলেটিভলি সিম্পল? আচ্ছা, ধরেন y স্কোয়ার,
ঠিক আছে, এটা তো বেশ সিম্পল একটা ফাংশন। ওকে, আচ্ছা, তো আমরা এইটা দিয়ে কাজ করি। আচ্ছা, এই যে জিনিসগুলা, এই যে জিনিসটা অ্যাড করলাম, ঠিক আছে, ধরেন এই জিনিসটার একটা নাম দেয়, এটা নাম দিলাম এস। ওকে, তো এই যে একটা ভ্যারিয়েবল অ্যাড করে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টকে ইকুয়ালিটি কনস্ট্যান্টে কনভার্ট করা, এই ভ্যারিয়েবলগুলোর নাম আছে। এই ভ্যারিয়েবলগুলোকে স্ল্যাক ভ্যারিয়েবল বলে। ওকে, স্ল্যাক মানে কি জানেন? স্ল্যাক মানে হইল, আচ্ছা, স্ল্যাক শব্দটা আসছে কোনখান থেকে? স্ল্যাক শব্দটা আসছে হলো ওই জায়গা থেকে যে আপনার ধরেন একটা দড়ি টান টান অবস্থায় আছে, আমি যদি ছাইড়ে দিই তাহলে ওইটা নিচে ঢুলে পড়ে আর কি, ঠিক আছে, ওইটাকে আর কি স্ল্যাক বলে। দ্য রোপ ইজ স্ল্যাক। স্ল্যাক ভ্যারিয়েবল এখানে এটার মানে হইল যে ধরেন আপনার, আমি যদি গ্রাফ প্লট করি তাইলে ধরলাম দিস ইজ মাই এক্স ওয়াই প্লেন। আচ্ছা, এখানে তো আবার ওয়াই ইউজ করছি, এই ওয়াই আর ওই ওয়াই সেম না। তো ধরেন জি অফ এক্স এর ইকুয়েশনটা হইল এইটা, দিস ইজ মাই জি অফ এক্স। ওকে, তো জি অফ এক্স লেস অর ইকুয়াল 0 ধরলাম, হয়তো এই দিকে থাকবে। তো আমি যদি এই পয়েন্টে থাকি তার মানে আমি বাউন্ডারি থেকে দূরে আসি, তো আমার একটু হইল স্ল্যাক, দিস ইজ মাই স্ল্যাক। বুঝাইতে পারতেছি? মানে মানে আমি একদম টাইট হবে যখন এই ইনইকুয়ালিটিটা টাইট হবে, অর্থাৎ এই ইনইকুয়ালিটিটা 0 হবে। যদি নেগেটিভ হয় তার মানে আমার 0 থেকে দূরে আসি, তার মানে আমার কিছু পরিমাণ স্ল্যাক আছে, ওই স্ল্যাকটাই হলো এইটা। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এবার আমরা কন্ডিশন ডিরাইভ করি। ধরলাম আমাদের এরকম একটা প্রবলেম আছে, মিনিমাইজ এফ অফ এক্স such that g of x less or equal to 0. ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা এই প্রবলেমে কনভার্ট করব। মিনিমাইজ f of x such that g of x প্লাস, আমি ওয়াই স্কোয়ার দিয়ে লিখি, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন মিনিমাইজ করতে হবে কিসের উপর? এক্স আর ওয়াই দুইটারই উপর। আচ্ছা, আমি এটারে ওয়াই নাম না দিই, এস স্কোয়ার লিখি, মিনিমাইজ ওভার এক্স অ্যান্ড এস। ঠিক আছে, তো এই প্রবলেমকে এই প্রবলেমে কনভার্ট করলাম। এখন এই প্রবলেমটা আমরা আমাদের যে এক্সিস্টিং টেকনিক দিয়ে সলভ করি। এক্সিস্টিং টেকনিক দিয়ে কেমনে সলভ করব? ধরেন একটা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই লিখে তারপরে এটা জোড়া লাগাই তারপরে এটা ডিফারেন্সিয়েট করে সলভ করব। ওকে, তখন আমরা একটা ল্যাগ্রেঞ্জিয়ান ডিফাইন করি এমনে, এফ অফ এক্স প্লাস মিউ টাইমস জি অফ এক্স প্লাস এস স্কোয়ার। ও, এখানে এখন এসটাও লেখা লাগবে, ওকে, আচ্ছা। এবার এটার উপরে আমার মেথড অফ ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার চালাই। তো এখন ভ্যারিয়েবল এক্সও ভ্যারিয়েবল, মিও ভ্যারিয়েবল, এসও ভ্যারিয়েবল, সব কিছুর উপর আর কি আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাবো। তো আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাইলে ধরেন এক্সের রেসপেক্টে যদি গ্রেডিয়েন্ট করলে কি পাবো?
আচ্ছা এমনি না লিখি, ধরতে অসুবিধা হয়েছিল। সমান সমান ডেল এফ বাই ডেল এক্স আই প্লাস মিউ টাইমস ডেল জি। এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে? এখানে এসটা বাদ চলে গেছে কেন? কারণ যখন এক্স আই রেসপেক্ট ডেরিভেটিভ বের করছি তখন এসকে কনস্ট্যান্ট ধরছি, তো ভিতরটা ডেরিভেটিভ বের করলে এস তো উধাও হয়ে যাবে। ওকে আচ্ছা, তারপরে ডেল এল বাই ডেল মিউ, মিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করলে কি পাবো? এটা পাবো। ওকে, আর এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো মিউ টাইমস 2s। মেক সেন্স? শুড বি স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এখন যেটা করা লাগবে সেটা হইল এটাকেও 0 সেট করা লাগবে, এটাকেও 0 সেট করা লাগবে, এটাকেও 0 সেট করা লাগবে। ওকে আচ্ছা, এই কন্ডিশনটার দিকে তাকাই। এটা হইল কি বলে, এটা বেসিক্যালি বলে মিউ ইন্টু এস ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এইটার মানে কি? এইটার মানে হইল হয় মিউ 0 হবে নাহলে এস 0 হবে, রাইট? দুইটা নন জিরো হইতে পারবে না, অ্যাটলিস্ট একটাকে 0 হইতে হবে। আচ্ছা, ইফ যদি এস 0 হয় তাইলে জি কেও 0 হইতে হবে না? আচ্ছা, মানে আমি হয়তো এইভাবে লিখলে বেটার হবে, এস ইজ 0 ইফ অ্যান্ড অনলি ইফ জি ইজ 0। জি 0 হইলে এস 0 হবে অ্যান্ড অপোজিট, এস 0 হইলে জি 0 হবে। তাইলে মিউ ইন্টু এস ইকুয়াল টু 0 তখনই হবে যদি মিউ ইন্টু জি সমান সমান 0 হয়। এটা কি বুঝতে পারতেছেন? দেখেন, এস যদি 0 হয় তাহলে জি 0 হবে, তাহলে মিউ গুণ জি 0 হবে। আর মিউ যদি 0 হয় তাহলে মিউ গুণ জিও 0 হবে। তাইলে এইটা 0, এইটা এই দুইটা গুণফল 0 হলে সবসময় এই দুইটা গুণফলও 0 হবে। ওকে আচ্ছা, তাইলে এটাই আমাদের কন্ডিশন। ঠিক আছে, এই তিনটাই আমাদের কন্ডিশন। এই তিনটা কন্ডিশনকে আমরা এমনি লিখতে পারি, ধরেন ফার্স্ট কন্ডিশনটাকে লিখতে পারি ডেল এফ প্লাস মিউ ডেল জি সমান সমান 0। সেকেন্ড কন্ডিশনটাকে লিখতে পারি জি অফ এক্স লেস অর ইকুয়াল টু 0। থার্ড কন্ডিশনটাকে লিখতে পারি মিউ গুণ এস মিউ গুণ জি ইকুয়াল টু 0। ওকে আচ্ছা, আসলে আরেকটা কন্ডিশন আছে, সেইটা হলো যদি এই কন্ডিশনটা এখান থেকে বাইর করা সম্ভব নয়, এটা একটা জিওমেট্রিক আর্গুমেন্ট দিয়ে বাইর করতে হবে, মিউকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। এটা আপাতত মাইনে নেন, ফর নাও আমি কিছুক্ষণ মধ্যে এক্সপ্লেন করবো যে এটা কেন হইতে হবে। তো এই চারটা কন্ডিশন হইল আমার কনস্ট্যান্ট ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের চারটা অপটিমাইজেশন কন্ডিশন। ঠিক আছে, 1 2 3 4, এই চারটার নাম আছে। এই কন্ডিশনটার নাম হইল স্টেশনারিটি, এটার নাম হইল ফিজিবিলিটি, এটার নাম হইল কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস, আর এটার নাম হইল ডুয়াল ফিজিবিলিটি।
দাঁড়ান, এটা অন্য কোনো নাম আছে নাকি দেখি। ডুয়াল ফিজিবিলিটি কেন বলে? আচ্ছা, স্টেশনারিটি হয়তো বুঝতেই পারতেছেন। স্টেশনারিটি মানে কি? মানে আমাদের একটা পয়েন্টকে স্টেশনারি পয়েন্ট কখন বলি? যখন গ্রেডিয়েন্ট জিরো হয়, তখন এই জায়গায় বেসিক্যালি আমার মডিফাইড ল্যাগ্রাঞ্জিয়ানের গ্রেডিয়েন্টটা জিরো। ওকে, তো এই কারণে এই কন্ডিশনটার নাম স্টেশনারিটি। ফিজিবিলিটি মানে কি? একটা ডিজাইন পয়েন্টকে আমরা ফিজিবল বলবো যদি ডিজাইন পয়েন্টটা কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে। ঠিক আছে, ফিজিবল শব্দটার অর্থ হলো মানে এটাকে নেওয়া যাবে, এই পয়েন্টটাকে নেওয়া যাবে। যদি কনস্ট্যান্টকে স্যাটিসফাই না করে তাহলে পয়েন্টটাকে নিতে পারবো না। ওকে, মানে আমাদের তো প্রবলেম হইলো যে ধরেন একটা ফাংশনকে মিনিমাইজ করা লাগবে। ওকে, তো এখন যে পয়েন্টগুলোর উপর মিনিমাইজ করব ওই পয়েন্টগুলোকে তো এটা স্যাটিসফাই করতে হবে। তো আমি যদি পয়েন্টটাকে নিতেই মানে আগে তো নেওয়া লাগবে, তারপরে না আমি মিনিমাইজ করব। তো যেসব পয়েন্ট এই কোয়েশনটাকে স্যাটিসফাই করবে ওই পয়েন্টগুলোকে আমরা ফিজিবল পয়েন্ট বলবো। তো এটা হলো ফিজিবিলিটি কন্ডিশন। এইটা কেন এটা ইমপ্লাই করে এটা বুঝতে পারছেন? মানে এইটা যদি এইটা ইমপ্লাই করে তাহলে এটা তো এটা ইমপ্লাই করবে। মানে জি অফ এক্স প্লাস এস স্কোয়ার যদি জিরো হয় আর এ যদি পজিটিভ হয় তাহলে জি অফ এক্স অবশ্যই নেগেটিভ হইতে হবে। তো দিস ইজ দিস। আচ্ছা, এটাকে কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস মানে, কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস মানে কি? এটা আসছিল কই থেকে? এই ইকুয়েশন থেকে, রাইট? যে মিউ গুণ এস সমান সমান জিরো। যদি এস জিরো হয়, ধরলাম মিউ নন জিরো, মিউ যদি নন জিরো হয় তাহলে এস জিরো হইতে হবে। এস জিরো হইতে হবে মানে কি? মানে হইল আমার এই কনস্ট্যান্টে কোনো স্ল্যাক নাই। ঠিক আছে, অর্থাৎ দিস কনস্ট্যান্ট হ্যাজ জিরো স্ল্যাক। যদি মিউ নন জিরো হয় তাহলে এই কনস্ট্যান্টে কোনো স্ল্যাক নাই। আর যদি এই কনস্ট্যান্টে স্ল্যাক থাকে অর্থাৎ এস নন জিরো হয় তাহলে মিউকে জিরো হইতে হবে। মিউকে জিরো হইতে হবে মানে মানে এই টার্মটাই যাবে গা। তো এটা বেসিক্যালি বলে যে হয় মিউতে স্ল্যাক আছে নাহলে এসে স্ল্যাক আছে। ঠিক আছে, এটা হলো কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস। সরি, মানে যে কোনো একটা অ্যাটলিস্ট জিরো, মানে মিউতে স্ল্যাক থাকলে এসে স্ল্যাক থাকবে না, আর এসে স্ল্যাক থাকলে মিউতে স্ল্যাক থাকবে না। ওকে, বুঝতে পারছেন কেন এটাকে কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস বলতেছে? এইটার মানে বেসিক্যালি এইটাই যে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে জিরো হইতে হবে। ওকে, তো এটার মানে হইলো আইদার এই মাল্টিপ্লায়ারটাকে জিরো হইতে হবে অথবা মাল্টিপ্লায়ারটা যদি জিরো না হয় তাইলে জিকে জিরো হইতে হবে, হুইচ ইজ ইন্টারেস্টিং। কারণ দেখেন এই কন্ডিশন বলে জিকে লেস অর ইকুয়াল জিরো হইতে হবে, আর এইটা বলতেছে যদি মাল্টিপ্লায়ারটা নন জিরো হয়ে যায় তাহলে জিকে লেস অর ইকুয়াল না, এক্স্যাক্টলি জিরোই হইতে হবে। ওকে, আচ্ছা, আর ফোর্থ কন্ডিশন হইলো এইটা যে মিউকে পজিটিভ হইতে হবে। পজিটিভিটি কন্ডিশনটা এক্সপ্লেন করতেছি। তো এইটাই হইলো আপনাদের ধরেন ইনইকুয়ালিটির কনস্ট্যান্ট থাকলে আপনার অপটিমালিটি কন্ডিশন। ঠিক আছে, যদি ইকুয়ালিটি হয় তাইলে এই দুইটা কন্ডিশন থাকবে না, প্রথম দুইটা থাকবে। এখানে ইনইকুয়ালিটির জায়গায় ইকুয়ালিটি চলে আসবে। ওকে, আর এখানে মিউর জায়গায় ল্যামডা থাকবে, যদি এটা তো জাস্ট নেমিং। তো ইকুয়ালিটির ক্ষেত্রে খালি ফার্স্ট দুইটা থাকবে, ইনইকুয়ালিটি হইলে এই চারটাই লাগবে। ওকে, আচ্ছা, যদি মিক্স থাকে ধরেন একটা কন্ডিশন দেওয়া এইচ অফ এক্স ইকুয়ালস টু জিরো আর একটা দেওয়া জি অফ এক্স লেসার ইকুয়াল জিরো। আচ্ছা, এটা একটা কনভেনশন, আমরা হয়তো এটা ফলো করবো যে আমরা সবসময় ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলোকে এইচ দিয়ে লিখবো আর ইনইকুয়ালিটিগুলোকে জি দিয়ে লিখবো। মানে এটা অপটিমাইজেশন লিটারেচারের স্ট্যান্ডার্ড কনভেনশন, তো এটাই ফলো করবো সবসময়। তো এটা থাকলে কি হবে? এটা থাকলে ওই বেসিক্যালি মিক্স হবে। আমাদের মডিফাইড ল্যাগ্রাঞ্জিয়ানটা আমরা লিখবো এইটা
f of x plus lambda h of x plus mu g of x plus s square। ঠিক আছে, তারপরে এখান থেকে কন্ডিশন বাই করবো। তো এখন কন্ডিশনের চেঞ্জ যেটা হবে বেসিক্যালি সেইটা হইল স্টেশনারিটি কন্ডিশনটা কি আসবে? স্টেশনারিটি কন্ডিশন আসবে ডেল এফ প্লাস ল্যামডা ডেল এইচ প্লাস মিউ ডেল জি সমান সমান 0, এটা আসবে। তারপর ফিজিবিলিটি কন্ডিশনগুলো আসবে এইচ অফ এক্স ইকুয়ালস টু 0, জি অফ এক্স লেসার ইকুয়াল টু 0। কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস আসবে মিউ টাইমস জি ইকুয়ালস টু 0, আর ডুয়াল ফিজিবিলিটি আসবে মিউ গ্রেটার ইকুয়াল 0। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন ধরেন শুধু ইনইকুয়ালিটির জন্য আসে। আচ্ছা, এই চারটা কন্ডিশন অনেক ফেমাস। এদেরকে বলা হয় কারুশ কুন টাকার কন্ডিশনস, বা ইন শর্ট কেকেটি কন্ডিশনস। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এটা বেশ ফেমাস। মানে আপনি যদি কোথাও যে দাবি করতে চান যে আপনি অপটিমাইজেশন কোর্স করছেন বা অপটিমাইজেশন পারেন, তাহলে আপনাকে অ্যাট দ্য ভেরি লিস্ট কেকেটি কন্ডিশন কী জিনিস এটা জানতে হবে। ঠিক আছে, তো কেকেটি কন্ডিশন হইল কনস্ট্রেইনড অপটিমাইজেশনের অপটিমালিটি কন্ডিশন। ওকে, আচ্ছা এখন এখানে একটা জিনিস যেটা সবসময় বলে আসি যে এগুলো হলো অ্যানালাইটিক্যাল কন্ডিশন। যেমন আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের অপটিমালিটি কন্ডিশন কী ছিল? ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে 0 সেট করবো, ওইটাও অ্যানালাইটিক্যাল কন্ডিশন ছিল। অ্যানালাইটিক্যাল কন্ডিশন সবসময় সলভ করা যায় না। ওকে, সিমিলারলি এই কন্ডিশনগুলো যে সবসময় আমরা আচ্ছা সলভ করা যায় না বলতে যেটা বোঝাচ্ছি যে আমি ফর্মুলা লিখে হয়তো সলভ করতে পারবো না, সবসময় এটা একটা ফর্মুলা হয়তো আমাদের আউটপুট দিতে পারবে না। ঠিক আছে, সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য যেরকম ছিল এখানেও সেরকম। তবে এটা ধরেন আমাদের একটা টেস্ট হইতে পারে যে আমরা যে একটা সলিউশন পাইছি, ধরেন আপনার কাছে আমি দাবি করতেছি যে আমার কাছে একটা ডিজাইন পয়েন্ট আছে এক্স, যেটা এই অপটিমাইজেশন প্রবলেমটাকে সলভ করে। তো আপনি তখন কি করবেন? এই এক্সটাকে এই চারটা কন্ডিশনের ভিতরে বসাই দেবেন। ঠিক আছে, বসাইলে তাইলে আর যদি স্যাটিসফাই করে তাইলে আপনি বলতে পারবেন যে ঠিক আছে তুমি যে সলিউশনটা দিছো এটা ওকে। যদিও এটা এখানে ক্যাচ আছে, দিজ আর নেসেসারি কন্ডিশনস। ওই তো সেম আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে, যেমন ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, এটা একটা নেসেসারি কন্ডিশন ছিল, সাফিসিয়েন্ট কন্ডিশন না। যে মিনিমাম হইলে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে যে মিনিমাম হয় এটা আমরা দাবি করতে পারবো না, আমাদের হয়তো আরও ফার্দার চেকিং করা লাগবে। সিমিলারলি এখানে হয়তো আমাদের যেই ধরেন সেকেন্ড অর্ডার কন্ডিশনগুলো সেগুলো দিয়ে চেক করা লাগবে। যদিও এই কোর্সে আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন পড়বো না। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশনের সেকেন্ড অর্ডার কন্ডিশন পড়বো না, কিন্তু মানে সাফিসিয়েন্সির জন্য আমাদের কনস্ট্যান্ট অপটিমাইজেশনের সেই সেকেন্ড অর্ডার কন্ডিশনগুলো চেক করা লাগবে ইন রিয়েল লাইফ। ওকে, আচ্ছা এখন আমরা একটা অ্যাটেম্প্ট নিতে পারি যে হ্যাঁ একটা অ্যাটেম্প্ট নিই, চলেন। হাউ ডু দিস কন্ডিশনস ওয়ার্ক? ধরলাম সিম্পল একটা ইয়া করি, মিনিমাইজ 3x plus 2y plus z such that x plus y plus z equals to 1 আর x minus y plus z less or equal to 0। ঠিক আছে,
আচ্ছা, এটা কি বুঝতে পারতেছেন যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকলে আসলে এলিমিনেট করতে পারবো না? আচ্ছা, করতে পারবো, স্ল্যাক ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করে এলিমিনেট করতে পারবো। বুঝছেন কি বলছি? মানে ধরেন এখান থেকে তো ধরেন z = 1 - x + y লিখে এটার মধ্যে বসে দিতে পারবো, আর এখান থেকে আমি একটা প্লাস s² একটা স্ল্যাক ভ্যারিয়েবল বানায় তারপরে স্ল্যাক ভ্যারিয়েবল সহ এখানে এলিমিনেট করতে পারবো। এলিমিনেট করে তারপর ওটার উপরে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন চালাইলে অরিজিনাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, এইটাও এখানেও এলিমিনেশন করা যাবে স্ল্যাক ভ্যারিয়েবল ব্যবহার করে। আচ্ছা, তো আমরা কেকেটি কন্ডিশন দিয়ে করি। তো এটা করার জন্য ল্যাগ্রাঞ্জিয়ান হয়ে আসতে পারেন অথবা ডাইরেক্ট করতে পারেন। ডাইরেক্টই করি যেহেতু আমরা কন্ডিশনগুলো জানি। আচ্ছা, ডাইরেক্ট করতে গেলে যেটা হবে যে আমাদের এই 3x + 2y + z এটা গ্রেডিয়েন্ট বাইর করা লাগবে, প্লাস ল্যামডা টাইমস x + y + z - 1 এটা গ্রেডিয়েন্ট বাইর করা লাগবে, প্লাস মিউ টাইমস x - y + z এটা গ্রেডিয়েন্ট বাইর করা লাগবে, তারপরে 0 সেট করা লাগবে। ওকে, আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট কি? এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করলে কি আসে? 3। আমি ভেক্টর ফরম্যাটে লিখি। y রেসপেক্টে করলে আসবে 2, z এর রেসপেক্টে করলে আসবে 1। আচ্ছা, এইটার আসবে x এর রেসপেক্টে করলে 1, y রেসপেক্টে 1, z এর রেসপেক্টে 1, 1 1 1। এইটার আসবে 1 - 1 1। ওকে, এখানে বেসিক্যালি 3টে ইকুয়েশন একবারে লিখছি, বুঝছেন? আচ্ছা, তারপরে সেকেন্ড কন্ডিশন হলো এইটা যে x - y + z <= 0 হইতে হবে। x - y + z <= 0। ওকে, এটা একটা কন্ডিশন। তারপর কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস কি বলে? যে মিউ টাইমস x + y - z = 0। আর ডুয়াল ফিজিবিলিটি বলে মিউ > 0। ঠিক আছে? আচ্ছা, ওকে, ইন্টারেস্টিং। এখন সলভ করবো কেমন? এখানে তো ভুল লিখছি। x - y + z আচ্ছা, প্রথমে যেটা করতে পারি কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস থেকে শুরু করতে পারি। আচ্ছা, কমপ্লিমেন্টারি স্ল্যাকনেসে হয় মিউ 0 হবে, নাহলে এই জিনিসটা 0 হবে। যদি মিউ 0 হয় তাহলে এখানেও মিউ 0 হবে, রাইট? এখানে মিউ 0 হইলে এই কন্ডিশনটা কি আসে? অর্থাৎ এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করে এখানে কাজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, যদি মিউ 0 হয় তাহলে ইকুয়েশনটা কি হবে? এই ইকুয়েশনটা হবে হইল 3 2 1 প্লাস ল্যামডা 1 1 1 = 0। এখন এই ইকুয়েশন আসলে ফিজিবল না। কেন ফিজিবল না? দেখেন, ফার্স্ট ইকুয়েশন কি বলে? 3 + ল্যামডা = 0, তাহলে ল্যামডা সমান কি আসবে? -3। সেকেন্ড ইকুয়েশন বলে 2 + ল্যামডা = 0, তাহলে ল্যামডা আসবে -2। এখন -3 আর -2 তো সমান না, তো এটা ফিজিবল না। তার মানে এটা ট্রু হবে না, এটা ট্রু হবে না, মানে মিউ = 0 ট্রু হবে না। ওকে, বুঝতে পারছেন? দেয়ারফর আমি একটু মুখে মুখে করতেছি, মিউ নট = 0। আচ্ছা, মিউ নট = 0 হইলে তাহলে কি বলে? তাহলে এই কোয়েশনটাকে অবশ্যই 0 হইতে হবে কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা বলতে পারবো x - y + z = 0। Now what?
আচ্ছা, এটা প্রবাবলি আনবাউন্ডেড সলিউশন আসবে। খুবই ভেজাইল একটা কন্ডিশন নিয়ে নিছি। ওকে, আচ্ছা, এইখান থেকে আসলে আর কিছু তো করা সম্ভব না। এখানে আমরা একটা ফিজিবিলিটি চেক করতে পারি, এটা কি কনসিস্টেন্ট, অর্থাৎ এই তিনটে ইকুয়েশন কি বলে? এই তিনটে ইকুয়েশন বলে ল্যামডা প্লাস মিউ সমান সমান -3, আরেকটা বলে ল্যামডা মাইনাস মিউ সমান সমান -2, আবার ল্যামডা প্লাস মিউ সমান সমান -1। আচ্ছা, এটা তো ইয়াই করে না। আচ্ছা, তার মানে এটার কোনো স্টেশনারি পয়েন্ট নাই, তার মানে দিস ইজ আনবাউন্ডেড ফ্রম বিলো। কি বলছি বুঝছেন? আচ্ছা, এখানে যেটা হয়েছে এই তিনটে ইকুয়েশন যদি লিখে, এই তিনটে ইকুয়েশন লিখলে এরকম তিনটে ইকুয়েশন আসবে। কেমনে আসলো? ওই যে এখানে ল্যামডা দিয়ে গুণ দিছি, এখানে মিউ দিয়ে গুণ দিছি, তাইলে আবার এখানে 3 নিছি, তাহলে 3 প্লাস ল্যামডা প্লাস মিউ সমান 0, তাহলে ল্যামডা প্লাস মিউ হলো -3। সেকেন্ড লাইন থেকে ল্যামডা মাইনাস মিউ -2, থার্ড লাইন থেকে ল্যামডা প্লাস মিউ হলো -1। তো দেখেন এই দুটি ইকুয়েশন ইনকনসিস্টেন্ট, -3 -1। এটার মানে কি? এটার মানে হইল এই স্টেশনারি কন্ডিশন এমন কোনো ল্যামডা আর মিউ এক্সিস্ট করে না যে এই স্টেশনারি কন্ডিশন স্যাটিসফাই করে। স্টেশনারি কন্ডিশন স্যাটিসফাই করে এরকম কোনো মিউ এক্সিস্ট করে, এটা মানে কি? ল্যামডা মিউ এক্সিস্ট করে না মানে কি? মানে হইল গ্রাফটা কোথাও ডেরিভেটিভ 0 হয় না, মানে এটা আইদার ইনক্রিজ করতেই থাকে অথবা ডিক্রিজ করতেই থাকে। ওকে, তো তার মানে বেসিক্যালি যেটা হবে যে আপনার এটা বেসিক্যালি এক ডাইরেকশনে বাড়তেই থাকবে আর এক ডাইরেকশনে কমতেই থাকবে। তো এটার কোনো মিনিমাম এক্সিস্ট করে না। আচ্ছা, আমি বাজে একটা প্রবলেম নিয়ে নিছি। ওকে, হয়তো স্যাটিসফাই করানো যাইতো, স্যাটিসফাই করানোর জন্য চেষ্টা করা লাগতো। আচ্ছা ঠিক আছে, থাক, এটা ওকে, প্রবলেমটা ওয়েল পোজড ছিল না। আচ্ছা, আমরা প্রবলেম সলভ নিয়ে হয়তো পরে কথা বলবো। আমি ডুয়াল ফিজিবিলিটি কন্ডিশনটা নিয়ে একটু কথা বলতে চাই। ওকে, যে এটা কই থেকে আসলো? আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদের এই অপটিমালিটি কন্ডিশনগুলোর যে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, ওইখানে আচ্ছা আমি প্রথমে গ্রাফ আঁকাই। ধরলাম এটা আমার ডিজাইন স্পেস x1 x2। আপাতত এই প্রবলেমটা নিয়ে চিন্তা করেন, মিনিমাইজ f of x such that g of x lesser equal 0। একটাই কনস্ট্যান্ট আছে আর সেটা একটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ধরলাম আমার g of x equal to 0, এইটার গ্রাফ কিরকম? এটা গ্রাফ ধরলাম এরকম। ওকে, এটা হলো g of x equal to 0 গ্রাফ। এটা ধরেন x হয়তো x1 আর x2 ইয়া হবে। আমি খুবই উইয়ার্ড একটা জিনিস রাখছি, ধরলাম যদি g of x1, x2 সমান সমান x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস 1 হইতো, তাইলে এই গ্রাফটা হয়তো একটা সার্কেল হইতো, ঠিক আছে? কারণ এটা সমান 0 সেট করলে ইকুয়েশন কি আসে? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইকুয়ালস টু 1, হুইচ ইজ দ্য গ্রাফ অফ এ সার্কেল, ঠিক আছে? তো আমি এরকম একটা g of x এর গ্রাফ আঁকলাম। আচ্ছা, তো এমন সব পয়েন্ট যেটা হয় 0, নাইলে 0 হচ্ছে ছোটো, তো আইদার এই গ্রাফের উপর থাকবে নাইলে কোন এক সাইডে থাকবে, ওই সাইডে বা এই সাইডে। ধরলাম এই সাইডে, এই সাইডটা হলো লেস অর ইকুয়াল 0 সাইড। ওকে, সাপোজ দিস সাইড ইজ এখানে g of x লেস অর ইকুয়াল 0 হবে। আচ্ছা, এখন
ধরেন আমি ফাংশন এই অপটিমাইজেশন প্রবলেমটা সলভ করে একটা ডিজাইন পয়েন্ট পাইছি এক্স স্টার। ওকে, এক্স স্টার যদি রিজনের ভিতরে থাকে তাইলে কি এইটা বুঝতেছেন যে এই পয়েন্টে গ্রেডিয়েন্টকে 0 হইতে হবে? কেন? যদি এই পয়েন্টে গ্রেডিয়েন্ট 0 না হয়, ধরলাম গ্রেডিয়েন্ট কোনো একদিকে পয়েন্ট করে রাখছে, ধরলাম গ্রেডিয়েন্টের ডাইরেকশন এই দিকে, তাহলে গ্রেডিয়েন্টের উল্টো দিকে গেলে কি ফাংশনের ভ্যালু কমে যাবে না? অর্থাৎ আমি একটুখানি নিচের দিকে যদি যাই তাহলে তো ফাংশনের ভ্যালু কমে যাবে। অর্থাৎ গ্রেডিয়েন্টের ভ্যালু যেই দিক যদি নন জিরো হয় তাহলে গ্রেডিয়েন্ট যেই দিকে পয়েন্ট করতেছে তার উল্টো দিকে গেলে আমি ফাংশনের ভ্যালু কমায় ফেলতে পারবো। তো চাইলে আমি যদি দাবি করি যে এক্স স্টার এই ফাংশনকে মিনিমাইজ করে তাহলে অবশ্যই এই পয়েন্টে গ্রেডিয়েন্ট 0 হইতে হবে। যদি এখানে একটা কন্ডিশন আছে, যদি এক্স স্টার এই রিজনের ভিতরে থাকে। আচ্ছা, যদি এক্স স্টারটা এই রিজনের বাউন্ডারিতে থাকে, ধরলাম যদি এই জায়গায় থাকে, তাইলে ডেল এফকে 0 হওয়াটা নেসেসারি না। কেন নেসেসারি না? দেখেন, ধরলাম গ্রেডিয়েন্টটা যদি এই দিকে পয়েন্ট করে, সরি এই দিকে না, যদি ভিতর দিকে পয়েন্ট করে, এটার মানে কি? এটার মানে হইল আমি যদি এই দিকে যাই তাহলে ফাংশনের ভ্যালু বাড়বে। রিমেম্বার যে গ্রেডিয়েন্ট যেই দিকে পয়েন্ট করে সেদিকে গেলে ফাংশনের ভ্যালু বাড়ে। তার মানে যদি আমি এই দিকে যাই তাহলে ফাংশনের ভ্যালু বাড়বে। তাইলে ফাংশনের ভ্যালু কমাইতে হইলে আমার গ্রেডিয়েন্টের অপোজিট দিকে যেতে হবে। অপোজিট দিকে হইলে ওই দিকে, কিন্তু ওই দিকে তো যাওয়া অ্যালাউডই না। কেন? কারণ এইটা আমার ফিজিবল রিজন, ওই রিজনটা তো ফিজিবল না। তো বাউন্ডারির উপর থাকলে গ্রেডিয়েন্ট কি 0 হওয়া লাগে না, গ্রেডিয়েন্ট নন জিরো হইলেও চলবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু গ্রেডিয়েন্ট 0 হইতে পারবে না, ঠিক আছে, কিন্তু গ্রেডিয়েন্ট আরবিট্রারি হইতে পারবে না। যেমন ধরেন গ্রেডিয়েন্টটা যদি ভিতর দিকে পয়েন্ট না করে যদি বাইরের দিকে পয়েন্ট করতো, তার মানে কি? তার মানে ওই দিকে গেলে ফাংশনের ভ্যালু বাড়বে, এই দিকে গেলে তাহলে কমবে। তাহলে আপনি যদি রিজনের ভিতরে ঢুকে যান তাহলে ফাংশনের ভ্যালু আরও কমায় ফেলতে পারবেন। তাইলে তার মানে এই পয়েন্টে ফাংশনের যে ভ্যালু আছে তার চেয়েও কম ভ্যালু পাওয়া সম্ভব। তাইলে তো এক্সট্রাকে আমি মিনিমাম বলতে পারবো না, রাইট? তো ফাংশন এইটা কি বুঝতেছেন যে গ্রেডিয়েন্টটা তাইলে কখনো বাইরের দিকে পয়েন্ট করতে পারবে না, গ্রেডিয়েন্টটাকে ভিতর দিকে পয়েন্ট করতে হবে। এবং গ্রেডিয়েন্টটাকে এই যে লাইনটা, এই লাইনের উপর পারপেন্ডিকুলার হইতে হবে। অর্থাৎ আমি জুমড ইন ভার্সনের যে লাইনটা পাবো ওইটার উপর পারপেন্ডিকুলার হইতে হবে। গত ক্লাসে যে আর্গুমেন্টটা দিয়েছিলাম যে আপনার যদি কনস্ট্যান্ট থাকে, মানে যদি এই পয়েন্টটা এই লাইনের উপরেই থাকে, তার মানে তো বেসিক্যালি এই ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটা একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট হয়ে গেছে, রাইট? তো ইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্য লাস্ট ক্লাসে কি আর্গুমেন্ট দিয়েছিলাম যে আমার এফ এর গ্রেডিয়েন্টটা জি এর গ্রেডিয়েন্টের উপর পারপেন্ডিকুলার হইতে হবে, সরি জি এর গ্রেডিয়েন্টের উপর না, জি এর উপর পারপেন্ডিকুলার হইতে হবে। ওকে, তো তাইলে এফ এর গ্রেডিয়েন্টকে জি এর উপর পারপেন্ডিকুলার হইতে হবে, অ্যাট দ্য সেম টাইম রিজনের ভিতরের দিকে পয়েন্ট করতে হবে, রাইট? অর্থাৎ এই ডাইরেকশনে পয়েন্ট করতে হবে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে এইটা বলছিলাম, মনে আছে যে যদি আমার এরকম একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে তাহলে যে অপটিমাম পয়েন্টে এফ এর গ্রেডিয়েন্ট আর জি এর গ্রেডিয়েন্ট প্যারালেল হয়। ভুলে গেছেন? আচ্ছা, মনে করে দে, সমস্যা নেই। তো আমরা আচ্ছা তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে এফকে পারপেন্ডিকুলার হইতে হবে, ভিতর দিকে পয়েন্ট করতে হবে। এবার জি এর গ্রেডিয়েন্টটা নিয়ে চিন্তা করি। এই পয়েন্টে জি এর গ্রেডিয়েন্ট কোন ডাইরেকশনে হবে? আচ্ছা, গ্রেডিয়েন্টের ডাইরেকশন কোন দিকে হয়? যেই দিকে গেলে ভ্যালু বাড়ে, ফাংশনের ভ্যালু বাড়ে। ভিতরের দিকে গেলে জি এর ভ্যালু বাড়ে না কমে? কমে। মানে আমার কন্ডিশন তো ছিল জি অফ এক্স লেস অর ইকুয়াল টু 0, আর আমি বলে নিচ্ছি যে এই রিজনটাতে লেস অর ইকুয়াল 0, এই লাইনের উপর 0, আর এই রিজনে যদি নেগেটিভ হয় তাহলে ভিতর দিকে গেলে ফাংশনের ভ্যালু জি এর ভ্যালু কমবে। তাহলে জি এর গ্রেডিয়েন্ট কোন দিকে হবে? এটা কি বুঝতেছেন যে জি এর গ্রেডিয়েন্ট বাইরের দিকে হবে?
বুঝতে পারতেছেন? এবং জি এর গ্রেডিয়েন্ট টু পারপেন্ডিকুলার হতে হবে, কারণ কি জি অফ এক্স ইকুয়াল টু 0, তো জি এর একটা কন্ট্রোল লাইন, তো গ্রেডিয়েন্ট তো কন্ট্রোল লাইনের উপর পারপেন্ডিকুলার হয়, রাইট? তো এইটা কি দেখতেছেন যে যদি একটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে তাইলে যাইতে হবে, আচ্ছা যা, যদি একটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে তাইলে যদি অপটিমাল পয়েন্টটা লাইনের উপরেই থাকে তাহলে ওই পয়েন্টে এফ এর গ্রেডিয়েন্ট আর জি এর গ্রেডিয়েন্ট বেসিক্যালি অপোজিট ডাইরেকশনে পয়েন্ট করবে। ওকে, অর্থাৎ আমরা এমনি লিখতে পারি যে ডেল এফ ইজ ইকুয়ালস টু মাইনাস সাম নাম্বার টাইমস ডেল জি অ্যাট দ্য অপটিমাল পয়েন্ট, যেখানে মিউ কি পজিটিভ হইতে হবে, কারণ মানে আমার এই সংখ্যাটাকে নেগেটিভ হইতে হবে, তো মিউ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তো এই সংখ্যাটা আবার পজিটিভ হয়ে যাবে। মানে মেইন আইডিয়াটা হলো এইটাই যে ডেল এফ আর ডেল জিকে অপোজিট দিকে পয়েন্ট করতে হবে। তাইলে এটাকে আমরা সুন্দর করে হয়তো এমনি লিখতে পারি। তো ওইখান থেকে আর কি ওই যে মিউ গ্রেটার ইকুয়াল টু এই কন্ডিশনটা আসছে, ঠিক আছে? তো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট হলে এটাই যে আপনার এফ এর ডাইরেকশন আর জি এর ডাইরেকশন অপোজিট দিকে হইতে হবে। কেন হইতে হবে? মানে আইডিয়াটা ওইটাই সিম্পল, যে এটা যদি মিনিমাম হয় তাইলে এফ ভিতরের দিকে পয়েন্ট করতে পারবে না, সরি এফ এর ডাইরেকশন তো এইদিকে ছিল, সরি এটা ডেল এফ আর এটা ডেল জি। হ্যাঁ, ডেল এফকে ভিতরের দিকে পয়েন্ট করতে হবে, কারণ যদি ডেল এফ বাইরের দিকে পয়েন্ট করে তাইলে আমার বেসিক্যালি ডেল এফের অপোজিট দিকে গেলে হইলো আমি ফাংশনের ভ্যালু কমা ফেলতে পারবো। তো ডেল এফ ভিতর দিকে পয়েন্ট করলে ডেল এফের অপোজিট দিকে চাইতে পারবো না। আর ডেল জি বাইরের দিকে পয়েন্ট করবে কেন? এক, ডেল জি পারপেন্ডিকুলার হবে, আর দুই, জি যেহেতু এইদিকে কমে ওইদিকে বাড়বে, তাহলে ডেল জিকে ওই ডাইরেকশনে পয়েন্ট করতে হবে। এটাই আর্গুমেন্ট আসলে একটু কি। ওকে, হ্যাঁ, ডেল জিকে বাইরের দিকে পয়েন্ট করতে হবে, মানে ডেল জিকে রিজন, যেই ফিজিবল রিজনের বাইরের দিকে পয়েন্ট করতে হবে, আর ডেল এফকে ফিজিবল রিজনের ভিতর দিকে পয়েন্ট করতে হবে। ওকে, আচ্ছা, আর পারপেন্ডিকুলার কেন হইতে হবে এটা তো গত ক্লাসে বলছিলামই। পারপেন্ডিকুলারিটি কন্ডিশন আসে ওই তো কন্ট্রোল লাইনের উপর পারপেন্ডিকুলার হয়, আর ডেল এফ যদি এই লাইনের উপর পারপেন্ডিকুলার না হইতো তাইলে আমি এই লাইন বরাবর আগায় ডেল এফের ভ্যালু আরও কমায় ফেলতে পারতাম। তো যেহেতু সেটা করা, যদি এটা মিনিমাম পয়েন্ট দাবি করি তাহলে সেটা করা যাবে না, দেখো ডেল এফকে পারপেন্ডিকুলার হইতে হবে। এইটাই। তো দিজ আর দ্য কারুশকুন টাকার কন্ডিশনস। আপনার ক্লাস আছে? আচ্ছা, ক্লাস নেই, আচ্ছা থাক, ক্লাস না থাকলেও থামাই দিই। ওকে, আচ্ছা, যদি এই জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা হয়তো আপনার প্রবলেম সলভিংয়ে কাজে লাগবে না, কিন্তু এটা কই থেকে আসলো সেটার জন্য আর কি এটা দেওয়া। ঠিক আছে, ক্লাস এইটুকুই, থ্যাংক ইউ।